নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহমদ বন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমাদের 30 দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেই সিলেবাসের আওতায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন অ্যাসাইনমেন্ট তৈরি করছো। তারই ধারাবাহিকতায় আজকে সেই গণিত অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আজকে আমার এই পাঠদান। তো নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুব উপকারী হবে, খুব গুরুত্বপূর্ণ। এই জন্য যে তোমাদের গণিতের অ্যাসাইনমেন্টের বিভিন্ন দিক আমি আজকে নির্দেশনা দিব এই পাঠদানের মাধ্যমে। কাজেই বন্ধুরা, তোমরা যে যেখানে আসো সবাই আমাদের সাথে যুক্ত হও। তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করার কাজে এটা অনেক উপকার হবে তোমাদের। আশা করি সবাই আমার সাথে যুক্ত থাকবে। তো আজকে আমার আলোচ্য বিষয় নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। তো সেট সম্বন্ধে একটু বলি, আমি খুব সংক্ষেপে একটু বলবো আমি সেট সম্বন্ধে। সেট হলো বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। তো সেটের ব্যবহারিক দিক থেকে সেটের প্রয়োগ সম্বন্ধে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। সেটের প্রয়োগ যেমন সংযোগ সেট, সংযোগ সেটের বেলায় কিভাবে করতে হয় বন্ধুরা? ধরো একটা সেট আমাদের এ, সেই এ সেটের উপাদান 1, 3, 5, এ সেটের উপাদান 1, 3 এবং 5। আরেকটা সেট আছে বি, বি সেটের উপাদান 2, 4, 6। এবার যখন আমি এ সেট এবং বি সেটকে সংযোগ করব, ইউনিয়ন করব, এটাকে বলা হয় ইউনিয়ন, এ ইউনিয়ন বি। তা আমি এখন এ সেটের উপাদানগুলি লিখব 1, 3, 5, মাঝে ইউনিয়ন দিয়ে বি সেটের উপাদানগুলি লিখব 2, 4, 6। এখন বন্ধুরা, ইউনিয়ন থাকলে দুটি সেটের মধ্যে কমন এবং আনকমন সবগুলি উপাদানে নিতে হবে। এটাই হলো আমাদের ইউনিয়ন বা সংযোগ সেটের বৈশিষ্ট্য। তাহলে কত হবে আমাদের হবে 1, 2, 3, 4, 5, 6। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইউনিয়ন কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো। তো আমি এবার তোমাদেরকে ইন্টারসেকশনটা একটু শিখাবো, সেট একটু শিখাবো। সেট ইংলিশে বলা হয় ইন্টারসেকশন। তো সেট সম্বন্ধে বলবো, একটা এক্সাম্পল দিলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে বন্ধুরা। আমি একটা এক্সাম্পল দেব। ধরো শিক্ষার্থী বন্ধুরা, এ একটা সেট, তার উপাদান 1, 3, 5, 6, 7। এরপরে একটা সেট বি সেটের উপাদান 3, 5, 7। এখন যদি আমি এই দুটি সেটের মধ্যে সেট নির্ণয় করতে চাই, সেটকে আমরা এইভাবে লিখব, এ ইন্টারসেকশন বি। ইংলিশে বলা হয় ইন্টারসেকশন, বাংলায় বলা হয় সেট। এবার আমি এর উপাদানগুলি লিখব 1, 3, 5, 6, 7। মাঝে ইন্টারসেকশন দিয়ে বি এর উপাদানগুলি লিখব 3, 5, 7। এবার বন্ধুরা দেখতে হবে আমাদেরকে যে দুটি সেটের উপাদানের মধ্যে
মিল আছে কি কি, যেটা যেটা কমন, যেটা যেটা মিল, সেটা হবে আমাদের সেট। তাহলে দেখো বন্ধুরা, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5, এখানে 5, এখানে 7, এখানে 7। তাহলে দুটি সেটের মধ্যে যেটা কমন সেটা হলো সেট। তাহলে 3, 5, 7। এইটা এভাবে আমরা সেটের কাজ করব বন্ধুরা। দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছে। আমার সাথে ইতিমধ্যে আমাদের 10ম প্রভাতী ইসামতি শাখার ফার্স্ট বয় গৌরব আমাদের সাথে যোগ দিয়েছে। গৌরবকে স্বাগতম জানাই। আমাদের সাথে আছে মুস্তাফিজ স্যারকেও অনেক অনেক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আগেও বলেছি। তো আজকে আমি সেট সম্বন্ধে খুব বেশি কিছু বলতে চাই না, কারণ বন্ধুরা তোমাদের যে অ্যাসাইনমেন্ট সামনে আছে, সেই অ্যাসাইনমেন্টের আলোকে আমি বেশি আলোচনা করব। তো অ্যাসাইনমেন্টের দুটি অংশ আছে, আমি দেখো বোর্ডে লিখে দিয়েছি। একটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। তা আমি ফার্স্টে এই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব বন্ধুরা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের সংক্ষিপ্ত প্রশ্ন 1। বলা আছে সমান কত? বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে দুটি সংখ্যা দেওয়া আছে, এগুলোকে বলা হয় আবৃত দশমিক। আমি নামটা লিখে দেবো তোমাদের সুবিধার জন্য। দুটি আবৃত দশমিক দেওয়া আছে বন্ধুরা, আমাদেরকে এই দুটি সংখ্যার গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমি অঙ্কটা আরেকবার তুলে অঙ্কটা করব বন্ধুরা। এই যে 6-এর উপর একটা ফোঁটা আছে, এটাকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন। এই পৌনঃপুনিক থাকলে আমরা কি করব, 6 লিখে নিচে একটা 9 লিখব। এই পৌনঃপুনিক থাকার কারণে একটা পৌনঃপুনিক একটা 9 লিখব, মাঝে গুণ চিহ্ন দিব। এই যে 9 লেখার পরে 9-এর উপরে পৌনঃপুনিক আছে, সেজন্য নিচে একটা 9 লিখব। এখন বন্ধুরা 9কে তোমরা সবাই বুঝতে পারতেছ, 9কে 9 দিয়ে ভাগ করলে 1 হয়। এই 1 আর আমি দেখাবো না। আর 6 এবং 9 যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, আর 3 দিয়ে 9কে ভাগ করলে হয় 3। এবার বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে তোমরা, যেহেতু এটা আমাদের অঙ্কটা দেওয়া আছে আবৃত দশমিকে, কাজেই এর রেজাল্টটাও, ফলাফলটাও আমাদের আনতে হবে আবৃত দশমিকে। তাহলে আমি কি করব, 3 দিয়ে ভাগ করব 2কে। তো 2 যেহেতু ছোট সংখ্যা, ভাগ করা যায় না, ফলে একটা দশমিক পাবো, দশমিক দিব, 0 পাবো। এবার যাবে কয়বার, 6 বার। 3 6 18, বাকি থাকবে 2। দশমিক থাকার জন্য একটা 0 পাবো, আবার 6 বার যাবে 18, 2 0 পাবো, আবার 6 বার যাবে 18। আমি আর করছি না, তাহলে সমান আমার রেজাল্টটা হবে 0.666 ... যেহেতু শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করেছ যে দশমিকের পর একটা অঙ্ক বারবার আসছে, সে অঙ্কটা কত, 6। তাহলে আমি 6 লিখে এটা পৌনঃপুনিক চিহ্ন দেবো। এটাই আমাদের গুণফল। অ্যান্সার লিখে দেব, অ্যান্সার। আমাদের 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন শেষ হয়ে গেল বন্ধুরা। এবার সংক্ষিপ্ত 2।
এই বোর্ডটা মুছে ফেলবো। সংক্ষিপ্ত প্রশ্ন 2 এবার আমাদের। বন্ধুরা সবাই খাতায় লিখতে থাকো। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার করব এখন আমি। সংক্ষিপ্ত প্রশ্ন 2 বলা আছে 32 সমস্ত 37 ভাগের 21 এর আবৃত দশমিক। প্রকাশিত মান কত? তাহলে বন্ধুরা আমাদের একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা হলো 32 সমস্ত 37 ভাগের 21। এই সংখ্যাটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। কেন মিশ্র ভগ্নাংশ বলি? এখানে 32 হলো পূর্ণ সংখ্যা, 37 ভাগের 21 হলো ভগ্নাংশ, সেজন্য এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আমাদের প্রথম কাজ হবে 32-এর সাথে 37 গুণ করব বন্ধুরা। 32 এবং 37 গুণ করতে হবে। তাহলে 32-কে গুণ করব 37 দিয়ে, যত হয় তার সাথে আমরা 21 যোগ করব। যোগ করব কত? 21 হবে কত? 1205। আমাদের উপরে হবে 1205 আর নিচে হবে কত? 37। তো এখন যে ভগ্নাংশটা আমরা পেলাম এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। কেননা এই ভগ্নাংশের লব বড় আবার হর ছোট, সেজন্য এই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। এখন বন্ধুরা এই 37 দিয়ে 1205কে আমরা ভাগ করব। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন এটা, সেজন্য আমি ভাগটা আর দেখাইতে চাই না। 1205কে ভাগ করব 37 দিয়ে। তো ভাগ করলে আমাদের রেজাল্ট হবে 32.5756। 567 ... এরকম রেজাল্ট আসবে। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যেটা খেয়াল করতে হবে, দশমিকের পর 567 বারবার আসতে থাকবে। যদি আমরা 1205কে 37 দিয়ে ভাগ করি তাহলে দশমিকের পর 567 বারবার আসবে। তো দশমিকের পর যে অঙ্কটা বারবার আসবে সে অঙ্কটা এভাবে লিখবো আমরা, 567 লিখে 5-এর উপরে পৌনঃপুনিক, 7-এর উপরে পৌনঃপুনিক। এটি আমাদের অ্যান্সার। তাহলে এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা আবৃত দশমিকে প্রকাশ করলাম। বন্ধুরা অ্যান্সারটা হবে কীরকম? অ্যান্সার হবে 32.567। 5 আর 7-এর উপরে পৌনঃপুনিক দিলে মাঝে 6-এর পৌনঃপুনিক আছে, এটা বোঝা যায়। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারতেছো তোমরা। এবার তোমাদের আমি সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরটা শিখাবো। সংক্ষিপ্ত প্রশ্ন 3। নম্বর প্রশ্ন বলা আছে n = 2p - 3 p belongs to n এবং n স্কয়ার k 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা নির্ণয় করব n সমান 2p - 3 দেওয়া আছে আমাদের।
এখন এন স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হয় সেটা আমরা নির্ণয় করব বন্ধুরা। তো চলো সমাধানটা করি আমরা। কিভাবে করতে হবে দেখো। আমি লিখব, দেওয়া আছে n সমান 2p minus 3, p belongs to n। প্রশ্নে বলা আছে n স্কোয়ার, তাহলে আমরা কি করব, এবার উভয় পক্ষে বর্গ করব বন্ধুরা। 2p minus 3 হোল স্কোয়ার, ব্র্যাকেটে লিখে দেব বর্গ করে, বর্গ করে। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তোমরা নিশ্চয়ই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো। তারপরে একটু লিখে দিচ্ছি বোর্ডে আমি, a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমার a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, এ হলো টোয়াইস পি, বি হলো 3 প্লাস বি স্কোয়ার। 4p স্কোয়ার, 2 দুগুণে 4, 3 4 12p প্লাস 9। আমি 4p স্কোয়ার 12p, 9কে ভেঙে লিখব 8 যোগ 1, বা এই তিনটি সংখ্যা থেকে আমি 4 কমন নিব, থাকবে p স্কোয়ার। 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3p, 8কে 4 দিয়ে ভাগ করলে হবে 2 প্লাস হলো 1। বন্ধুরা আমি এখন উপর থেকে একটু মুছে দেব প্রশ্নটা। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এই যে প্রথম রাশিটা আছে আমার 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2, এখানে কিন্তু 4 আছে, এই সংখ্যার সাথে 4 গুণ আকারে আছে, বা আমি বলতে পারবো যেখানে 4 গুণিতক হিসেবে আছে। তাহলে আমি লিখব স্পষ্টত 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2। এই সংখ্যাটি আমার দাবি 4 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। কেন 4 দ্বারা বিভাজ্য, তার পিছনে যুক্তি কি, এখানে আমার 4 রয়ে গেছে গুণিতক হিসেবে, কাজেই এটা 4 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং এবার আসো, এবার যদি এই সম্পূর্ণ রেখাকে আমি 4 দিয়ে ভাগ করি, বিভাজ্য হবে না, 1 অবশিষ্ট থাকবে। আমি লিখব সুতরাং 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 প্লাস 1 সংখ্যাটিকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে শিক্ষার্থী বন্ধুরা? ভাগশেষ হবে 1। এই সংখ্যাটিকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, 1 ভাগশেষ থাকবে, ভাগশেষ 1। অতএব n স্কোয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 3 নম্বরটা এখানেই শেষ হলো। এবার আমি যাব সংক্ষিপ্ত প্রশ্ন 4। ভাগশেষ কত হলো বন্ধুরা? ভাগশেষ হবে 1। তাহলে আমি এটা মুছে ফেলছি এখন।
সংক্ষিপ্ত প্রশ্ন 4-এ চলে যাব এখন আমি। চলছে চলছে না, দেরি হবে স্যার, করেন না করেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এবার সংক্ষিপ্ত প্রশ্ন 4 নাম্বার নিয়ে আলোচনা করব আমি। সংক্ষিপ্ত প্রশ্ন 4, তো সেখানে 4 নাম্বার প্রশ্ন, আমাদের দেওয়া আছে এর মান দেওয়া আছে আমাদের 2, 4, 6, বি এর মান দেওয়া আছে আমাদের 3, 5, 7। আমাদের প্রশ্নটা ছিল যে এ পূরক ইন্টারসেকশন বি সমান কত, এটা আমরা নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইউ এর মান সার্বিক সেট ইউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। আমাদের প্রথম কাজ হবে আমরা এ পূরক বের করব। এ পূরক বের করব। তোমরা জানো যে এ পূরক বের করতে হলে ইউ থেকে এ বাদ দিতে হবে। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, ইউ থেকে আমরা এ বিয়োগ করব। ইউ এর মান লিখতেছি আমি 2, 3, 4, 5, 6, 7, 9, সেকেন্ড ব্র্যাকেট। এর মান লিখবো আমি 2, 4, 6। তো বিয়োগ করার সময় দেখতে হবে প্রথম সেটের যে উপাদানটা দ্বিতীয় সেটে আছে সেটা বাদ যাবে। 2 বাদ যাবে বন্ধুরা, 4 বাদ যাবে, 6 বাদ যাবে, থাকবে কত? থাকবে 3, 5, 7, 9। এবার আমরা মূল অঙ্কে চলে যাব বন্ধুরা। মূল অঙ্কটা ছিল আমার এ প্রাইম ইন্টারসেকশন বি। এ প্রাইমের মান 3, 5, 7, 9, সেকেন্ড ব্র্যাকেট। আর বি এর মান ছিল আমাদের 3, 5, 7। এখন তোমাদেরকে আজকে এই আলোচনা করার আগে, মূল ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আমি এই ইন্টারসেকশনটা শিখিয়েছিলাম। দুটি সেটের মধ্যে কমন নিব। দেখো, প্রথম সেটের 3 দ্বিতীয় সেটে আছে, প্রথম সেটের 5 দ্বিতীয় সেটে আছে, 7 দ্বিতীয় সেটে আছে। তা দুটি সেটের মধ্যে কমন আছে 3, 5, 7। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি এর মান হবে 3, 5, 7। অ্যান্সার এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের সামনে এই সৃজনশীল প্রশ্ন ক, খ এবং গ ধারাবাহিকভাবে সমাধান করে দেব। তোমরা খাতায় লিখতে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সামনে একটা সেট দেওয়া আছে। এখানে x বিলংস টু n, যেন x স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 3 এবং x কিউব লেস দ্যান অর ইকুয়াল 30, আমরা এই সেটের উপাদানগুলি নির্ণয় করব। তো যেহেতু বলা আছে x বিলংস টু n, তোমরা সবাই জানো n স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা জানি n সমান 1 2 3 4 5 ডট ডট ডট। প্রদত্ত সেটের উপাদান সমূহ স্বাভাবিক সংখ্যা যার বর্গ 3 অপেক্ষা বড় এবং ঘন 30 অপেক্ষা ছোট অথবা সমান। এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা x এর মান ধরব। x ইকুয়াল টু 1 ধরলাম। x ইকুয়াল টু 1 হলে x স্কোয়ারের মান হবে 1 স্কোয়ার 1। দেখো বন্ধুরা, এই 1 সংখ্যাটা 3-এর চেয়ে বড় নয়, নট গ্রেটার দ্যান 3, এবং x কিউবের মান বের করব। 1কে কিউব করলে 1 হয়, এটা 30 অপেক্ষা ছোট। এবার আমি x এর মান 2 ধরব। x ইকুয়াল টু 2 হলে x স্কোয়ার সমান 2 স্কোয়ার সমান 4। শিক্ষার্থী বন্ধুরা, x এর মান 2 ধরলে x স্কোয়ারের মান হয় 4। দেখো এই 4 সংখ্যাটা 3-এর চেয়ে বড়, তাহলে এখানে শর্তটা আমাদের পূরণ হচ্ছে। এবং x কিউব ইকুয়াল টু 2 কিউব 8, 8 30 থেকে ছোট, তাহলে x এর মান 2 গ্রহণযোগ্য মান। এবার x এর মান আমি 3 ধরব।
এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার 9, এই 9 সংখ্যাটি আমার 3-এর চেয়ে বড়, এবং এক্স কিউব 3-এর কিউব 27, এটা 30 অপেক্ষা ছোট। এক্সের মান 3 ধরলেও আমাদের শর্তগুলি পূরণ হয়। এবার এক্সের মান আমি 4 ধরব। শিক্ষার্থী বন্ধুরা, এক্সের মান 4 ধরেছি, তাহলে 4কে কিউব করলে 64 হয়। এটা কিন্তু 30-এর থেকে ছোটও হয় নাই, 30-এর সমানও হয় নাই, নট লেস দ্যান অর ইকুয়াল 30। তাহলে এক্সের মান 4 গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য মান হবে কোনটা? আমাদের গ্রহণযোগ্য মান হবে 2 এবং 3। তো আমি লিখব নির্ণয় সেট সমান 2 3 সেকেন্ড ব্র্যাকেট। আমাদের সৃজনশীল অংশের ক শেষ হয়ে গেল বন্ধুরা। এবার সৃজনশীল অংশের খ করব আমি। এবার আমরা সৃজনশীলের খ করব। তার আগে বোর্ডটা একটু ক্লিয়ার করি। সৃজনশীল খ নাম্বার কি ছিল প্রশ্নটা? প্রশ্নটা ছিল একটা সেট দেওয়া ছিল, আমাদের একটা ফাংশন দেওয়া আছে, একটা ফাংশন দেওয়া ছিল এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। তোমরা জানো বন্ধুরা ফাংশনটা কি? এই যে এফ এক্স সমান এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, এক্সের যে কোনো একটা মানের জন্য এফ এক্সের একটা মান পাওয়া যাবে, সেজন্য এটাকে ফাংশন বলা হয়। তো এক্সের মান কত বসাবো সেটা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে। তাহলে আমি বসিয়ে দেই, -2 বসাইতে বলা হয়েছে, এক্সের পরিবর্তে বসাবো -2। যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা -2 বসাবো। -2কে 3 বার গুণ করলে হবে -8, 2 দুগুণে 4, 4k প্লাস 8 -12 প্লাস 8 -8 কাটা যাবে 4k -12। প্রশ্নে বলা ছিল শিক্ষার্থী বন্ধুরা, বলা ছিল যে f -2 সমান 0, f -2 সমান 0। তো বন্ধুরা আমরা এই যে 4k -12 4k -12 এটা কিন্তু f -2 এর সমান। তাহলে f -2 এর পরিবর্তে আমি লিখব 4k -12 ইকুয়াল টু 0। 4k ইকুয়াল টু 12, একটা k এর মান বের করব, 12কে 4 দিয়ে ভাগ করব, তাহলে বন্ধুরা আমরা k এর মান পেয়ে যাব। k পেলাম কত? 3। এখন আমাদের এই সৃজনশীল খ এখানে দুইটা অংশ আছে। আমরা এখন প্রমাণ করব √k। আমি লিখে দেখাই তোমাদেরকে। সৃজনশীল খ এর দ্বিতীয় পার্টে বলা আছে প্রমাণ করতে হবে যে √k অর্থাৎ আমি তো k এর মান বের করেছি 3, √3 একটি অমূলদ সংখ্যা। আমাদের হাতে সময় অনেক কম বন্ধুরা। মূলদ আর অমূলদ এগুলি তোমাদের হয়তো সমস্যা হতে পারে। শূন্য, ভগ্নাংশ, স্বাভাবিক সংখ্যা এরা সবাই হলো মূলদ। শূন্য, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, স্বাভাবিক সংখ্যা এরা সবাই মূলদ। পৌনঃপুনিক যেগুলো আবৃত দশমিক এটাও মূলদ। অমূলদ কোনটা? যেগুলো পূর্ণবর্গ নয় তার বর্গমূলটা হলো অমূলদ। তো বন্ধুরা আমরা চলো প্রমাণটা করি। আমরা প্রমাণ করব √3 অমূলদ সংখ্যা। আমরা প্রমাণ করব √3 অমূলদ সংখ্যা।
কিন্তু শুরু করব মূলদ সংখ্যা দিয়ে। তাহলে মনে করি √3 মূলদ সংখ্যা, তাহলে ধরি √3 সমান p/q। বন্ধুরা, তোমাদের জেনে রাখা ভালো যে মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, কিন্তু অমূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো যেহেতু আমি মূলদ ধরেছি সেহেতু এখানে p/q ধরেছি, যেখানে p ও q উভয়ই স্বাভাবিক সংখ্যা। এবং পরস্পর সহমৌলিক। স্বাভাবিক সংখ্যা পরস্পর সহমৌলিক এবং q ইজ গ্রেটার দেন 1। q এর মান 1-এর চেয়ে বড় হইতে হবে এখানে। উভয় পক্ষে এবার আমি স্কয়ার করব, বর্গ করে। বাম দিকে পাবো 3, ডান দিকে p²/q²। এবার উভয় পক্ষকে q দিয়ে গুণ করব, ডান দিকের একটা q কাটা যাবে, একটা q থাকবে। আমি লিখে দিচ্ছি q দ্বারা গুণ করে। এবার শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করবে তোমরা, একটা সমীকরণের বাম আর ডান দুটি পক্ষ সমান হওয়ার কথা, কিন্তু আমার এখানে সমান নয়। কেন নয় আমি বলছি। স্পষ্টত 3q পূর্ণ সংখ্যা। দেখো, বাম দিক 3q পূর্ণ সংখ্যা আর ডান দিকে ভগ্নাংশ। ভগ্নাংশ কখনো পূর্ণ সংখ্যার সমান হতে পারে না, আমি সেটাই লিখব। এবং p²/q পূর্ণ সংখ্যা নয়। সুতরাং 3q এবং p²/q সমান হতে পারে না, পারে না। অর্থাৎ এই যে 3q সংখ্যাটা p²/q এর সমান হইতে পারে না, সমান নয়। সুতরাং √3 কে p/q আকারে প্রকাশ করা যাবে না। অর্থাৎ √3 নট ইকুয়াল টু p/q। তো √3 যদি p/q এর সমান না হয় তাহলে √3 মূলদ নয়। মূলদ না হলে কি হবে? অমূলদ সংখ্যা। √3 অমূলদ সংখ্যা প্রমাণ হয়ে গেল। বলছে দেখাও SHWED শর্ট। এখানে একটা কথা আমার লেখা উচিত ছিল, এই যেখানে যেহেতু p ও q
সহমৌলিক এবং কিউ ইজ গ্রেটার দেন 1। তাহলে বন্ধুরা আমরা √3 অমূল্য সংখ্যা প্রমাণ করেছি। এবার আমাদের সৃজনশীল গ এবং শেষ অংশ, আজকের আলোচনার শেষ ধাপ। খুব সোজা একটা অঙ্ক আমি করাবো তোমাদের সামনে এখন। সৃজনশীল গ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটা আমাদের ফাংশন দেওয়া আছে, জি এ সমান 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব। প্রমাণ করব আমরা প্রমাণ করতে হবে যে প্রমাণ করব জি এ স্কয়ার সমান জি এ ইনভার্স 2, এ ইনভার্স 2। তাহলে আমি শুরু করতেছি বন্ধুরা। দেওয়া আছে জি এ সমান 1 প্লাস এ কিউব এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু দেখবে, আমরা যে প্রমাণ করব তার বাম পাশে কি আছে? বাম পাশে আছে জি এ স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এর পরিবর্তে এ স্কয়ার বসাবো। ডান দিকে আমরা যেখানে যেখানে আমাদের এ আছে সেখানে আমরা এর পরিবর্তে কি বসাবো? এ স্কয়ার বসাবো। তাহলে 1 এ স্কয়ার হোল কিউব এ স্কয়ার হোল টু দি পাওয়ার 6 এ স্কয়ার হোল কিউব কত হবে? তাহলে আমরা কি পাবো? এর পাওয়ার ভেতরে 2 আর বাইরে 3 এ টু দি পাওয়ার 6, এর পাওয়ার ভেতরে 2 আর বাইরে 6 এ টু দি পাওয়ার 12, নিচে হলো এ টু দি পাওয়ার 6। আমাদের একটা অংশ হয়ে গেল বন্ধুরা। আরেকটা অংশ আমি এখানে করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা এর পরিবর্তে লিখব এ ইনভার্স 2। তো ডান দিকে দেখো বন্ধুরা, বাম দিকে আছে জি এ, জি হবে এখানে এফ এর জায়গায়। বাম দিকে আছে আমার জি এ, এর জায়গায় এ ইনভার্স 2 লিখেছি। ডান দিকে যাব, ডান দিকে যেখানে আমার এ আছে সেখানে লিখবো এ ইনভার্স 2। তো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে এ ইনভার্স 2, তাই না? তাহলে কেটে মুছেই লিখি। বন্ধুরা দ্বিতীয় অংশ আমি করব। আমাদের যে প্রমাণ করতে হবে দুটি পক্ষ, এক পক্ষ আমি প্রমাণ করেছি, এক পক্ষ মান বের করেছি। তোমাদের বোঝার জন্য আমি আবার লাইনটা লিখি। একদিকে আছে জি এ স্কয়ার, একদিকে আছে জি এ ইনভার্স 2। আমরা কিন্তু জি এ স্কয়ারের মানটা বের করেছি বন্ধুরা। এখন বের করব জি এ ইনভার্স 2। কিভাবে বের করব? ডান দিকে যেখানে যেখানে আমার এ আছে সেখানে লিখবো এ ইনভার্স 2। আমরা লিখব এ ইনভার্স 2 পাওয়ার হলো 3, এ ইনভার্স 2 পাওয়ার হলো 6, নিচে এ ইনভার্স 2 পাওয়ার হলো 3। এখন 4.1 সূচকে আমরা শিখে এসেছি এর পাওয়ার -1 হলে 1 বাই এ হয়, এর পাওয়ার -2 হলে 1 বাই এ স্কয়ার। অর্থাৎ এই পাওয়ারটা মাইনাস, নিচে গেলে কি হবে? প্লাস। তাহলে 1 বাই এ স্কয়ার, বাইরে কিউব 1 বাই এ স্কয়ার, বাইরে পাওয়ার 6, 1 বাই এ স্কয়ার, বাইরে পাওয়ার কিউব, উপরে 1, নিচে এ টু দি পাওয়ার 6, উপরে 1 এ টু দি পাওয়ার, এর পাওয়ার 2 আর 6 গুণ করলে 12,
উপরে 1, নিচে a টু দি পাওয়ার 6। এর পরবর্তী লাইন, উপরে যাব আমি। নিচে লেখা তোমরা দেখতে পাবা না, বুঝতে সমস্যা হবে, আমি উপরে যাচ্ছি সেজন্য। আমার লসাগু হবে a টু দি পাওয়ার 12। একের নিচে মনে মনে একটা 1 ধরা যায়। a টু দি পাওয়ার 12কে 1 দিয়ে ভাগ করলে a টু দি পাওয়ার 12। a টু দি পাওয়ার 12 লসাগু, তার a টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করব, হবে a টু দি পাওয়ার 6। ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। a টু দি পাওয়ার 12কে a টু দি পাওয়ার 12 দিয়ে ভাগ করলে হবে কত? 1। নিচে 1 বাই a টু দি পাওয়ার 6। এবার শিক্ষার্থী বন্ধুরা, উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা ভাগ সম্পর্ক। আমি গুণ চিহ্ন দিলে নিচের এই সংখ্যাটা উল্টে যাবে, উপরে যাবে টু দি পাওয়ার 6, নিচে হবে 1। আমি লিখবো 1, একটু সাজিয়ে লিখছি, 1 লিখছি আগে, এরপরে টু দি পাওয়ার 6, এ টু দি পাওয়ার 12। এ টু দি পাওয়ার 12কে এ টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে এ টু দি পাওয়ার 6 হবে বন্ধুরা। এবার দেখো আমাদের দুই পক্ষ সমান হয়ে গেছে। অ্যান্সারটা কিভাবে লিখবো? জি এ স্কোয়ার সমান জি এ ইনভার্স 2। প্রশ্নে বলেছে প্রমাণ করো, প্রুফ লিখে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠদান এখানে আমি শেষ করছি। তোমরা যে যেখানে আসো নিরাপদে থাকবে, ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের পাঠদান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।